আর লক লক বিড়ির একটা সুকটান মারিয়ে এই লক লক কি খবরটা কি কবে বিড়িতে সুখ টান দিয়েও দাড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। ঝালকাঠি 1 আসনে জামায়াত প্রার্থীর বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল, রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনা। রাজধানীতে ফিল্মি স্টাইলে এবার স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, এখনো হত্যার কারণ উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। টার্গেট কিলিং নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটি পুনর্গঠন, নতুন করে জায়গা পেয়েছেন সাবেক 3 সচিব। গতিশীল ও সমন্বিত করতে এই সিদ্ধান্ত বলছেন শীর্ষ নেতারা। 36 বছর আগের এক ঘটনা স্মৃতিচারণ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন বার্তা, জানালেন অনেক না বলা কথা। 7 সকালে 3.5 মাত্রার ভূমিকম্পে কাঁপল ভোলার মণিপুরা, মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর। আর লক লক বিড়ির একটা সুকটান মারিয়ে এই লক লক কি খবরটা কি কবে। ঝালকাঠি 1 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফয়জুল হকের বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি মন্তব্য করেছেন, বিড়িতে সুখ টান দিয়েও যদি কেউ দাড়িপাল্লা প্রতীকের দাওয়াত দেয় তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারেন। বুধবার রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে ডক্টর ফয়জুল হক এই বিতর্কিত মন্তব্য করেন। তার নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয়। ভাইরাল ওই বক্তব্যে ফয়জুল হক বলেন, বিড়ি যে দোকান থেকে খাবেন সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা সুকটান দিয়ে বলবেন, দেশের অবস্থা দেখছো, দাড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না। এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় নাই, কিন্তু ওই সুকটান দেয়া বিড়ির মধ্যেও যদি সে দাড়িপাল্লায় দাওয়াত দেয় এবং তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। ফয়জুল হকের ওই বক্তব্যে সারা দেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়। তার ওই বক্তব্য নিয়ে খোদ জামাত শিবিরের সমর্থকদের মাঝেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভূমিধস জয় পেয়ে সারা দেশের সমর্থকদের আরও উজ্জীবিত করছে, ঠিক ওই সময় ফয়জুল হকের এই বিতর্কিত বক্তব্য যোগসুর বদলে সবাই ফয়জুল হককে নিয়ে কথা বলছে। অর্থাৎ এই বিতর্কিত বক্তব্য ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দিয়েছে। এজন্য বিতর্কিত বক্তব্যের কারণে দলীয়ভাবেও এখন ফয়জুল হক বেকায়দায় রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। দল তাকে নিয়ে বিব্রত। এ কারণে নির্বাচনে 12 দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন থেকে তিনি বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই আসনে জামায়াত এনসিপির নেতৃত্বাধীন 12 দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জুলাই আন্দোলনের সাহসী কন্যা ডাক্তার মাহমুদা মিতু। তার দাদাও ওই এলাকার চেয়ারম্যান থাকার সুবাদে ঝালকাঠি 1 আসনে তাদের পারিবারিক একটি মজবুত ভোট ব্যাংকও রয়েছে। আর বিনামূল্যে স্বাস্থ্যসেবার কারণে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক মাহমুদা মিতু গ্রামের নারীদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন। ফলে 12 দলীয় জোটের চূড়ান্ত মনোনয়নে ডাক্তার মাহমুদা মিতুই হতে পারেন জোটের প্রার্থী। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। রাজধানীর কারওয়ান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে বুধবার রাত 8:30টার দিকে অজ্ঞাতনামা অস্ত্রধারী একাধিক যুবক মুসাব্বিরকে কাছ থেকে গুলি করে। রাতেই মুসাব্বির মারা যান। সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার প্রতিবাদী কণ্ঠস্বরও ছিলেন এই স্বেচ্ছাসেবক দল নেতা। হত্যার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভ্যন্তরীণ বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে 2 শুটারকে গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ আমলে বহুবার কারাবরণ করেন, এমনকি গুমের শিকারও হন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই কারওয়ান বাজারের চাঁদা নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ এক নেতা সহ একাধিক ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় মুসাব্বিরের। বিরোধ তৈরি হয় যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমানের সঙ্গেও। হত্যায় তার জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন, মুসাব্বির হত্যার ঘটনার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার। ঘটনাটি ঘটিয়েছে রহমান, তাকে পাচ্ছি না, তাকে পেলেই সব বেরিয়ে যাবে। রহমানের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, সে কারওয়ান বাজারে চাঁদাবাজি করে।
মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম এই ঘটনায় মামলা করেছেন। তিনি যুগান্তরকে বলেন, আমার স্বামী রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো সমস্যার কথা আমাদের বলতেন না, তবে প্রায়ই তার প্রাণনাশের হুমকির কথা জানাতেন। তিনি বলতেন, আমার তো অনেক বেশি শত্রু হয়ে গেছে, হয়তো যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মহানগর যুবদল ২৬ নং ওয়ার্ডের সহসভাপতি ও কাউরান বাজারের সবজি ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ মিলনকে বুধবার আটক করেছে ডিবি। অন্যদিকে তেজগাঁও থানা পুলিশ ৩ জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হত্যাকারীরা ঘটনার আগেই ওই এলাকায় অবস্থান করেছিল। হত্যার পর দুজন সামনের মূল সড়ক ধরে পালিয়ে যায়, পেছনের গলিতে ঢুকে পড়ে আরও দুজন। হঠাৎ এমন ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সিসিটিভি ফুটেজে হত্যার পর 2 দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখা গেছে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখা দুজনকে গ্রেফতারে কাজ করছি। ঘটনাস্থল থেকে 7.65 বুলেটের 3টি খোসা উদ্ধার করেছি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। নতুন কমিটিতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে দায়িত্বভার দেওয়া হয়েছে। দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচন পরিচালনা কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক 3 সচিব। এছাড়াও 3 জন সাবেক সামরিক কর্মকর্তা ওই কমিটিতে মনোনীত হয়েছেন। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ও আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীরা এই কমিটিতে গুরুত্ব পেয়েছেন। তবে সবচেয়ে চমক হল ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের অন্তর্ভুক্তি। সংশ্লিষ্ট সূত্র মতে, এবারের নির্বাচনে তরুণদের প্রায় 40% ভোট রয়েছে। এছাড়া জাহিদ কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন 4টি ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভূমিধস জয় পেয়েছে। ওই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় জামায়াত। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, মোবারক হুসাইন, মোহাম্মদ আব্দুর রব, আফম আব্দুস সাত্তার, ডক্টর হেলাল উদ্দিন, ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার AKM ওয়ালিউল্লাহ, খন্দকার রাশিদুল হক, মোহাম্মদ সফিউল্লাহ, আব্দুল কাইয়ুম, আব্দুল আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ডক্টর জুবায়ের আহমেদ, ডক্টর হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ডক্টর মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম জানান, এই কমিটি মূলত গত বছরের অক্টোবরে গঠিত হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন দিক বিবেচনা করে কমিটির কলেবর সম্প্রসারণ করা হয়েছে। পুনর্গঠিত কমিটি আগামী নির্বাচনে জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে কার্যকর ভূমিকা রাখবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করে মধুর স্মৃতি সামনে আনলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের একটি স্মৃতি তুলে ধরেন তিনি। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। আসিফ নজরুল জানান, তিনি অনেক আগে থেকেই বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলেন এবং খালেদা জিয়াও তাকে একজন সাংবাদিক হিসেবে পছন্দ করতেন। তিনি স্মরণ করেন 1988 অথবা 1989 সালে ধানমন্ডিতে বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে তার একটি সাক্ষাৎকার হয়। সে সময় লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার পর খালেদা জিয়া তাকে সরাসরি মুখোমুখি প্রশ্ন করার সুযোগ দেন। তিনি আরও উল্লেখ করেন, তখন বিএনপির বিভিন্ন বিষয় দেখভাল করতেন ফজলুর রহমান পটল এবং দলের মহাসচিব ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপনকে সঙ্গে নিয়ে তিনি খালেদা জিয়ার কক্ষে প্রবেশ করেন। কক্ষের ভেতরে খালেদা জিয়া একটি বড় টেবিলের পেছনে বসেছিলেন। সামনে রাখা চেয়ারে তিনি ও রিপন বসেন এবং ঘরের অন্য প্রান্তে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা অবস্থান করছিলেন।
আসিফ নজরুল জানান, খালেদা জিয়ার লিখিত উত্তরগুলো তাকে তেমন আকর্ষণীয় মনে হয়নি, তাই সাক্ষাৎকারকে আরও প্রাণবন্ত করতে তিনি একটি কঠিন প্রশ্ন করেন। এতে খালেদা জিয়া কিছুটা থেমে যান। তখন পেছন থেকে সাইফুর রহমান প্রশ্নটির ধরন নিয়ে আপত্তি জানান। তিনি লেখেন, সে সময় তিনি তরুণ ও কিছুটা রাগী ছিলেন, তাই সাইফুর রহমানকে তিনি জানান যে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না। এতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার উপক্রম হলে খালেদা জিয়া নিজেই সাইফুর রহমানকে থামিয়ে দেন এবং পরে হাসিমুখে ওই প্রশ্নের উত্তর দেন। এরপরও তিনি ৪-৫ বার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান। পোস্টে আসিফ নজরুল আরও উল্লেখ করেন, পিএইচডি শেষ করে দেশে ফেরার পর তিনি কলাম লেখা শুরু করেন এবং টকশোতে অংশ নিতে থাকেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, অপবাদ, হয়রানি ও নির্যাতন শুরু হলেও তিনি সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম নিয়ে দৃঢ় অবস্থানে ছিলেন। আইন উপদেষ্টা বলেন, ওই সময় থেকেই খালেদা জিয়ার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীর হয়। শেখ হাসিনার শাসনামলেও তিনি প্রকাশ্যে এই শ্রদ্ধা ও সমর্থন জানাতে কখনো পিছপা হননি। তার ভাষ্য অনুযায়ী দীর্ঘ ১৫ বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির খুব কম নেতাকেই তিনি খালেদা জিয়ার পক্ষে এভাবে কথা বলতে দেখেছেন। তিনি আরও বলেন, আল্লাহ তাকে এর প্রতিদান দিয়েছেন। খালেদা জিয়ার শেষ বিদায়ের দিন তিনি প্রায় সারাক্ষণ তার ও তার পরিবারের পাশে ছিলেন, সমাধিতে ফুল দিয়েছেন এবং প্রথম দোয়ায় অংশ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়া দেশের পতাকা সমুন্নত রাখতে সারা জীবন ত্যাগ ও কষ্ট সহ্য করেছেন এবং সেই পতাকা তার সন্তানের হাতে তুলে দেওয়ার সৌভাগ্য তার হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপের বাসাবাড়ি, মসজিদ বাড়ি, উপজেলার দালান কোঠা, হাসপাতালের বিল্ডিং কাঁপতে থাকে। শুক্রবার ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূতির ঘটনা ঘটে। মনপুরা উপজেলার দারুসুন্নাহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম জানান, মসজিদে ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে। উপজেলার মাদ্রাসার রোডের বাসিন্দা আয়শা সিদ্দিকা বিথি, হুমায়ের আব্দুল্লাহ, আকলিমা, মুস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরোয়া সহ অনেকে জানান, বাসাবাড়ি কাঁপতে থাকে। এছাড়া পুকুরের পানি টলমল করতে থাকে। জানা যায়, ভারতের মণিপুর ও আসাম সহ অন্যান্য স্থানে ভূকম্পনের কারণে ভোলার মনপুরা উপকূলে এই ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশের বিভিন্ন স্থান সহ ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়, যা রিক্টার স্কেলে ৩.৫ মাত্রার ছিল।